আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আঙ্কেল, আমি দেখছি বলেই প্রেসক্রিপশনটা নিয়ে নিল। আজিম সাহেব শুকনো মুখে তাকালেন, হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দিলেন। রাতুল প্রেসক্রিপশনটা নিয়ে যেতে লাগলে নেহাল তাকে দাঁড়াতে বলে সেও যায় তার সাথে। রাতুল আর নেহাল বেরিয়ে গেলে ডাক্তার সাহেবও যাওয়ার প্রস্তুতি নেয়। ইনান তাকে সাহায্য করে বাসার বাইরে অবধি ছেড়ে দিতে যায়। শাবাব বেঘরে ঘুমোচ্ছে। সানিয়া ভাইয়ের পাশ থেকে ঘুরে এসে হীরের পাশে দাঁড়ালো। আজিম সাহেব থমথমে মুখ নিয়ে উঠে দাঁড়ালেন। হীর কারোর দিকে না দেখে শাবাবের কাছে এগিয়ে গেল। শাবাবের পাশে বসতে নিলেই আচমকা খেপে গেলেন আজিম সাহেব। আমার ছেলের কাছে একদম যাওয়ার চেষ্টা করবে না হীর। হীর ভরকানো দৃষ্টিতে তাকালো আজিম সাহেবের দিকে। উপস্থিত নাজমা বেগম এবং সানিয়াও যেন ভড়কে গেল আজিম সাহেবের ক্ষিপ্ত স্বরে। হীরের দৃষ্টি স্থির হয়ে গেল। ভেতরটাই অদ্ভুত এক বাতাস বয়ে গিয়ে মনে করিয়ে দিল আজিম সাহেব তাকে কখনো নাম নিয়ে ডাকেনি, সর্বদা মায়ের ডাকে সম্বোধন করেছেন। হীরের দৃষ্টি কেঁপে উঠল, চোখের পলক পড়ল। সে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। একটা মানুষের কত যুগ তার আসল রূপ লুকিয়ে রাখবেন, এক যুগ তো পারই করে ফেললেন। নাজমা বেগম অস্থির নয়নে এর ওর মুখের দিকে বারবার তাকাতে লাগলেন। তিনি যেন মুহূর্তের মধ্যে অতীতের আঁচ পাচ্ছেন, এক ভয়ঙ্কর অতীতের আঁচ। সানিয়া ফ্যালফ্যাল করে মায়ের ন্যায় এর ওর মুখের দিকে তাকাচ্ছে। তার মনের ভিতর অদ্ভুত লাগছে। সবার দৃষ্টি, সবার আচরণ যেন দুই একদিনে হঠাৎ পাল্টেছে। মনে হচ্ছে সবাই নিজ নিজ আসল রূপে ফিরে আসছে। ভীষণ অদ্ভুত লাগছে। হীর ক্ষণিকের জন্য অপেক্ষা করে আবারও বসতে নিল শাবাবের পাশে। যা দেখে আজিম সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, ক্ষিপ্ত স্বরে বললেন, তোমাকে বারণ করা হয়েছে আমার ছেলের কাছে না যেতে। তুমি কি আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? হীর আজিম সাহেবের দিকে না দেখেই অদ্ভুত করে হাসল। অতঃপর মুহূর্তেই দৃষ্টি মলিন করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তোমার ছেলের কাছে যাচ্ছি না বাবাই, আমি আমার স্বামীর কাছে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? আজিম সাহেব অগ্নি দৃষ্টিতে তাকালেন হীরের দিকে। পূর্বের ন্যায় বললেন, নাজমা বেগম আতকে উঠে আজিম সাহেবের হাত চেপে ধরলেন। অনুনয়ের সুরে বললেন, ওগো কি বলছো এসব? হীর আমাদের মেয়ে, তুমি ওর সম্বন্ধে এসব কি আবল তাবল বলছো? মেয়েটা কষ্ট পাবে যে। আর স্বভাব শুনলে। ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিলেন আজিম সাহেব। নাজমা বেগম ছিটকে পড়লেন পিছনের দিকে। সানিয়া ছুটে গেল মায়ের কাছে। মাকে চাপটে ধরে বাবার প্রতি অসহায় চোখে তাকালো। কিছু একটা বলতে চাইল বাবাকে, কিন্তু বলতে পারল না। বাবার এই অদ্ভুত আচরণ তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। নাজমা বেগমের চোখ থেকে টসটসে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার ভেতরটা হাহাকার করে উঠছে। কোনো এক অজানা ভয় তাকে নিষ্পেষিত করে দিচ্ছে। হীর মৃদু হাসল। শাবাবের ঘুমন্ত মুখটার দিকে একবার তাকিয়ে আবারও মৃদু হাসল। ঘাড় ফিরিয়ে তার পেছনে দাঁড়ানো আজিম সাহেবের মুখের দিকে শান্ত চোখে তাকালো। আজিম সাহেব উত্তেজনায় ঘন নিঃশ্বাস ফেলছেন। হীরকে নিজের ছেলের থেকে আলাদা করার জন্য সে যতদূর সম্ভব নিচে নামতে পারবেন, অবশ্যই পারবেন। হীর দৃষ্টি শান্ত রেখে গুনে গুনে 3 ধাপ সামনে এগিয়ে এসে আজিম সাহেবের সম্মুখে দাঁড়ালো। আজিম সাহেব রক্তিম চোখে হীরকে দেখছেন। হীর ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, ছোট থেকে স্বল্পভাষী শান্ত স্বভাবের মেয়েটাই ইয়ার্কি করা খুব কমই শিখেছে বাবাই। কেউ না জানুক, তুমি তো জানো। আর রইল বাকি অভিশাপের কথা। হ্যাঁ, আমি অভিশপ্ত। আমার গায়ে অভিশাপ লেগে আছে। আর সেই অভিশাপেই কেমন করে বাবা মাকে হারিয়ে ফেললাম বলো? মনে আছে তো? মনে আছে তো? কথাটা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল আজিম সাহেবের বুক। তিনি কেঁপে উঠে হীরের দিকে তাকাতেই হীর আবারও বলে উঠল, ওই যে ওইখানে শুয়ে আছে তোমার ছেলে, সে কিন্তু আমার স্বামী। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। বিয়েটা জোর করে হয়েছে। আর কে জোর করেছে মনে আছে তো বাবাই? তোমার ছেলে। জোর করেই হাত ধরে টেনে নিয়ে গেছে কাজী সাহেবের সামনে আর বলেছে আগে আমাদের বিয়ে পড়ানো হবে, আগে তোমার আর এই অভিশপ্ত মেয়েটার বিয়ে হবে। বিয়ে তো হয়ে গেল বাবাই। না তুমি আটকাতে পেরেছ, না আমি, কেউ পারেনি। তোমার ছেলে নিজের ইচ্ছেই
আমার অভিশপ্ত জীবনে পা রেখেছে, সারা জীবন একসাথে চলার প্রতিশ্রুতি দিয়েছে। আমার সুখ, আমার দুঃখ সব কিছুর ভাগ নিয়ে বসে আছে। কিন্তু আফসোসটা কোথায় জানো বাবাই? আফসোসটা হলো আমার জীবনে সুখ কম, দুঃখ বেশি। অভিশপ্ত জীবনে এর চেয়ে ভালো কি হবে বলো তো? আমার দুঃখের আঁচ লেগে গেছে ওই লোকটার ওপর, সেটাই ফিরিয়ে নিতে চাচ্ছি, তাকে সুস্থ করে ঠিক আগের মতো করে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ভয় পেও না বাবাই, তোমার ছেলে তোমার ছোট ভাইয়ের মতো মরবে না, আমি মরতে দিব না, কিছুতেই না। আজিম সাহেবের বুকের ভেতরটা আবারও কেঁপে উঠল। হীর হঠাৎ করে কেমন বদলে গিয়েছে, চেনা যাচ্ছে না তার মুখ, তার দৃষ্টি, তার হাসি। এ যেন এক অজানা হীর। এই কঠিন দৃষ্টি, কঠিন রূপ আর কঠিন এক একটা শব্দ, সবটাই যেন রিয়াদ আহমেদের। হুবহু সেই চাহনি, সেই কথার সুর। অদ্ভুত। আজিম সাহেব নিঃশ্বাস আটকে ধরলেন। হীরের অদ্ভুত ব্যবহারে তার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরে নিঃশ্বাস আটকে ধরেছে, তাকে মেরে ফেলতে চাচ্ছে, তাকে খুন করতে চাচ্ছে। এমন পরিস্থিতি থেকে তাকে বের হতে হবে, নিঃশ্বাস নিতে হবে, প্রশান্তির নিঃশ্বাস নিতে হবে, অন্যথা সে মরে যাবে। আজিম সাহেবের এক প্রকার পালিয়ে গেলেন। বড় বড় নিঃশ্বাস ফেলে তিনি ছুটে বেরিয়ে গেলেন। হীর তার যাওয়ার পানে তাকিয়ে স্মিত হাসল। নাজমা বেগম আজিম সাহেবের যাওয়ার পানে তাকিয়ে হীরের কাছে ছুটে এলেন। হীরকে দুহাতে আগলে ধরে কপালে, গালে, চোখে, মুখে সব জায়গায় চুমুতে ভরিয়ে তুললেন। তিনিও যেন দেখতে পেলেন হীরের ভেতরে রিয়াদের প্রতিচ্ছবি। সেই একই দৃষ্টি, একই কথার সুর। মিলে যাচ্ছে, সবটা একটু একটু করে মিলে যাচ্ছে। গভীর রাত, হীর জেগে আছে। সারাদিন পার হয়ে গেল শাবাবের সেবা করতে করতে, তবুও শাবাবের শরীরের কোনো উন্নতি নেই। শাবাবের শরীরে ক্রমশ অবনতি ঘটছে। তবে হীর যে বিষয়ে চিন্তিত নয়, সে চিন্তিত আজ রাতের হামলা নিয়ে। এখনই সেই সঠিক সময়। আজ তার উপর হামলা হবে, ভয়ানক হামলা, যেটা সে খুব ভালোভাবেই আন্দাজ করতে পারছে। শাবাবের মাথার কাছে বসে আছে হীর। শাবাবের মাথায় জলপট্টি দিচ্ছে। শাবাবকে রাতের খাবারের শেষে কড়া ডোজের ঘুমের ঔষধ দিয়েছে সে। তবে তার থেকেও বেশি পাওয়ারের ঔষধ কেউ তার জন্য তৈরি করে রেখেছিল। হীর চালাকি করে সেই ঔষধ পাল্টে শাবাবের শরীরের সাথে অ্যাডজাস্ট করতে পারে এমন ঔষধই দিয়েছে। সেই ডোজেই শাবাব বেহুশ হয়ে ঘুমুচ্ছে। হীরের চোখ জোড়া শাবাবের মুখের উপর স্থির। শাবাবকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শাবাব তার ছোট মা আর বাবাইকে ঠিক কতটা ভালোবাসে সেটার প্রমাণ তার এই অসুস্থতা, তার এই শুকনো মুখখানা। একটা মানুষ তার বাবা মায়ের থেকেও যে কাউকে এতটা ভালোবাসতে পারে, সেটা হয়তো শাবাবকে না দেখলে জানাই হতো না হীরের। ছোটবেলায় যখন শাবাব তাদের বাড়িতে আসতো, তখন দুজনের ঝগড়াই হতো তার বাবা মাকে নিয়ে। শাবাব সব সময় রিয়াদের সঙ্গে জড়িয়ে থাকতো। কণিকার সাথেও তাই হবে। রিয়াদের প্রতি শাবাবের টান নাকি জন্মের পর থেকেই। নাজমা বেগম বলতেন, শাবাব জন্মের পর তার বাবার হাত ধরার আগে রিয়াদের হাত আগে ধরেছিল। তার বাবার আগে সে রিয়াদকে প্রথম বাবাই বলে ডেকেছিল। হীরের জন্মের আগে শাবাব রিয়াদের এমন সম্পর্ক আজিম সাহেবের কাছে অসাধারণ লাগলেও হীর কণিকার গর্ভে এসেছে শুনেই তা যেন শূন্যে মিলিয়ে গেল। কণিকা 6 মাসের প্রেগনেন্ট থাকা অবস্থায় আহমেদ ভিলা ছেড়ে চলে যায় তারা। আর কখনো ভুল করেও আহমেদ ভিলায় পা রাখেনি। তবে নাজমা বেগম সানিয়া আর শাবাবকে নিয়ে রিয়াদের বাড়িতে সব সময় যাওয়া আসা করতেন। মূলত শাবাবের পাগলামির জন্যই তাকে আসতে হতো রিয়াদের কাছে। হীর শাবাবের মাথায় হাত বুলাতে বুলাতে চোখ বুঝল, আর সঙ্গে সঙ্গে ঝাপসা ঝাপসা ভেসে উঠল অতীত। অন্ধকার, রক্ত, একাকিত্ব, শূন্যতা সবকিছু তাকে গ্রাস করে নিচ্ছিল। তার ভয়ানক চিৎকার চার দেওয়ালে বাড়ি খেয়ে বারবার ফিরে এসে তাকেই গ্রাস করে নিচ্ছিল। সেই যন্ত্রণা ছিল মৃত্যুর থেকেও ভয়ানক। ভেতরের অন্ধকার এতটা ভয়াবহ ছিল যে বাইরে রাত না দিন সেটাও বোঝার উপায় ছিল না। অনুমান মোতাবেক রিয়াদ কণিকার মৃত্যুর 7-8 ঘন্টা পরই জ্ঞান ফেরে হীরের। চোখ খুলতেই নিজেকে মৃত্যুর দোরগড়ায় আবিষ্কার করে সে মা বাবার নাম নিয়ে চিৎকার করতে থাকে। কিন্তু পাষাণ তার বাবা মা কেউ তাকে উদ্ধার করতে আসেনি। বাচ্চা মেয়েটা বাবা মাকে কাছে না পেয়ে বারবার অজ্ঞান হয়েছে, আবার জ্ঞান ফিরেছে। বারবার জ্ঞান ফিরে সেই ভয়ঙ্কর জায়গাটাকেই আবিষ্কার করতে হয়েছে।
সে আপ্রাণ চেষ্টা করেও এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি। অন্ধকার তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে নিয়েছিল যে ওইটুকু বাচ্চা মেয়েটাও নিজের মৃত্যু কামনা করতে লাগলো। টানা 48 ঘন্টা পার হলে ফেরেশতা হয়ে হাজির হয় জাফর ইকবাল। তার দক্ষ হাত আর সূক্ষ্ম মস্তিষ্ক ঠিকই হীরকে খুঁজে বের করেছে। ততক্ষণে কণিকা রিয়াদের লাশ কবরের নিচে রাখা হয়। পাশাপাশি তৈরি হয় তাইবা আর মালির কবর। 4 জন মানুষের নিস্তেজ হয়ে পড়ে থাকে কবরে। থেকে যায় তাদের অতৃপ্ত বাসনা, থেকে যায় তাদের অপূর্ণ কিছু স্বপ্ন, থেকে যায় কণিকা রিয়াদের ভালোবাসার ছোট্ট হীরপরি। হীরকে উদ্ধার করে আনতে আনতে হীরের অবস্থা হয়ে যায় শোচনীয়। তাকে হসপিটালে নিতে নিতে সেও নিস্তেজ হয়ে ঢলে যায় জাফরের বুকে। বাকি সবাই হাল ছেড়ে দিলেও জাফর হাল ছাড়েনি। সে অটুট বিশ্বাসের সাথে বলেছিল হীর বাঁচবে, আর ঠিকই হীর বেঁচেছে। কিন্তু শত্রুরা তাকে বাঁচতে দেয়নি, কারণ তারা জানত রিয়াদের মৃত্যুর রহস্য জাফর যে কোনোভাবে সামনে আনবেই। কারণ সেও ছিল রিয়াদের মতো প্রখর বুদ্ধিমান লোক। তার বুদ্ধির কাছে এমন বড় বড় শত্রুরাও টিকে থাকতে পারবে না। তারা সেই আন্দাজেই তাকেও নৃশংসভাবে হত্যা করে। সবকিছু শেষে বেঁচে থাকে হীর একা। আজিম সাহেব আবারও পাল্টে যান। ভাইয়ের মৃত্যুর শোকে তিনি পাথর হয়ে যান। হীরকে সে কিছুতেই আর চোখের আড়াল করেন না। নাজমা বেগমের কথায় হীরকে নিয়ে আসেন তাদের সাথে। তারপর আস্তে আস্তে হীর তাদের সঙ্গেই থাকেন। আজিম সাহেব হয়ে যান হীরের বাবা। নিজের মেয়ের মতো স্নেহ দিয়ে বড় করে তোলেন হীরকে। হীরের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা সে নিজের হাতে করেন। হীর বাবা মা, নাচের ম্যাডাম, মালিকাকা, জাফর আঙ্কেল সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে যায়। এ বাড়িতে এসে যতই মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা পাক না কেন, মনের কোথাও একটা থেকে যায় শূন্যতা, একাকিত্বতা। এত এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার প্রতি হামলা থামেনি, তার প্রতি মৃত্যুমান কম ছোড়া হয়নি। তবে হীর তার প্রত্যেকটা হিসাব করাই গন্ডায় রেখেছে, হাতে কলমে হিসাব করে রেখেছে। অতীত ভাবতে ভাবতে চোখ লেগে এসেছিল হীরের। আচমকা ঘাড়ের উপর মোটা লাঠির আঘাত পড়তেই বিছানা থেকে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল সে। তীব্র যন্ত্রণায় ঘাড়ে হাত চেপে চাপা আর্তনাদ করল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ঘরে ডিম লাইটের আলোতে কারোর ছায়া ভেসে উঠল সামনে। হীর নিঃশ্বাসে আটকে রেখে কোনো রকমের উঠে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে 2 জন মুখোশধারী লোক। হীর তাদের পানে চেয়ে মুচকি হাসল। লোক দুটো হীরের হাসি দেখে মুখ চাওয়াচাবি করল, চোখে চোখে কথা বলল। অতপর দ্বিতীয় আঘাতের জন্য প্রস্তুত হতেই হীর নিচু হয়ে তাদের এড়িয়ে অন্য পাশে চলে গেল। প্রথম লোকটা লাঠির আঘাত শূন্যে ভেসে তার দিকে তেড়ে এলো। লোকটা ভড়কে গিয়ে পেছনে মুড়ে হীরকে দিকে তাকালো। দ্বিতীয় লোকটা ক্ষিপ্ত হয়ে পুনরায় আঘাত করতে উদ্যত হলো। হীর তাকেও বোকা বানিয়ে ছিটকে গেল অন্য পাশে। লোক দুটো এবার একসাথে তেড়ে গেল হীরের দিকে। হীর আর এবার পালালো না, বরং তাদের বিপরীতে পাল্টা আঘাত করে বসল। হীর চোখের পলকে সামনের লোকটার হাতের রগ কেটে দিয়ে পেছনের লোকটার গলায় ছুরি ধরল। লোকটা আতকে কেঁপে উঠে হাতের লাঠি নিচে ফেলে দিল। আঘাত পেয়ে সামনের লোকটা চেঁচিয়ে উঠল। পেছনের লোকটা মরার ভয়ে আল্লাহর নাম জপ করেছে। হীর সামনের লোকটার উদ্দেশ্যে অদ্ভুত কণ্ঠে বলল, একদম নয়, আমার স্বামী ঘুমোচ্ছে। তোমাদের চিৎকারে যদি তার ঘুম ভেঙে যায়, কেউ জানে বেঁচে ফিরতে পারবে না, বলে দিলাম। দুজনেই আতঙ্কে নিজেদের মুখ চেপে ধরল। পেছনের লোকটা আকুতি মিনতি করে বলতে লাগলো, আমাদের ছেড়ে দিন ম্যাডাম, আর আমরা কোনোদিন এ মুখে হব না। হীর তাচ্ছিল্য করে হেসে বলল, বাঁচলে তো এক মুখে হবে। আমাদের ছেড়ে দিন ম্যাডাম, আপনার পায়ে পড়ি। ও আমার ছোট ভাই, আমরা পেটের দায়ে এই কাজ করি ম্যাডাম। আমাদের ঘরে আমাদের অসুস্থ মা। লোকটার কথা শেষ করার আগেই হীর এক টানে তার হাতটাও কেটে দিল। লোকটা ব্যথায় চেঁচিয়ে উঠল। হীর তার দিকে রক্তিম চোখে তাকাতেই সে অন্য হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। হীর দুজনের দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই, মরবে না তোমরা। যে তোমাদের এখানে পাঠিয়েছেন তিনি অলরেডি তোমাদের মৃত্যুর ব্যবস্থা করেই পাঠিয়েছেন। কি ভাবছো আমাকে এখানে মেরে ফেললে উনি তোমাদের কারি কারি টাকা দেবেন? বোকার দল, এখানে আসার পূর্বে তোমাদের মনে করিয়ে 1 গ্লাস জুস তো খাইয়েছে, তাই না?
লোক দুটো অবাক চোখে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। হীর পুনরায় তাচ্ছিল্য করে হেসে বলল, ওটা জুস ছিল না, ওটা ছিল তোমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর মরণ জল। যে জাল গায়ে জড়িয়ে তোমরা এখানে এসছো, বিষাক্ত কেমিক্যাল তোমাদের শরীরে মিশিয়ে দেওয়া হয়েছে, যেটা কাজ শুরু করবে আর মাত্র 20 সেকেন্ড বাদে। আর তোমাদের শরীর থেকে যদি নির্দিষ্ট পরিমাণ রক্ত ঝরে যায়, তাহলে তোমরা বেঁচে গেলেও যেতে পারো। লোক দুটো নিজেদের হাতের দিকে তাকাতেই হীর বলল, লোক দুটো কৃতজ্ঞতার দৃষ্টিতে হীরকে দেখে রুমের ব্যালকনিতে গিয়ে দড়ি ধরে নেমে গেল। হীর তাদের যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, মিশন ফেইল্ড। এবার কি হবে? তুমি লোক দুটোকে একাই হ্যান্ডেল করলে? হাউ ইজ দ্যাট পসিবল? যে মেয়েটা দিনের পর দিন শত্রুদের টর্চার সয়ে এসেছে, শত্রুদের আঘাতে দিনের পর দিন হসপিটালের বেডে কাটিয়েছে, মরেছে, বেঁচেছে, আজ তার কি রূপ? সে আজ দুটো দানবকে একা হাতে সামলেছে। হাউ? হীর ফ্লোরের রক্ত মুছে কেবল হাত ধুয়ে এসে দাঁড়ালো। ঠিক তখনই পেছন থেকে আচমকা শাবাবের কণ্ঠে অপ্রত্যাশিত কথাগুলোই ভড়কে গেল সে। চমকে উঠে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে চোখ জোড়া বন্ধ করে ফেলল। শাবাব তো জ্বরের ঘোরে কাতর হয়ে ঘুমাচ্ছিল, তবে এসব সে কি করে দেখল? তার উপর কড়া ডোজের ঘুমের ঔষধ, এসব কিছুকে শাবাব মাথ দিয়ে কি করে উঠতে পারে? সে তো 100% নিশ্চিত ছিল শাবাব কাল ভোরের আগে ঘুম থেকে উঠবে না। তবে কি করে হলো? কি হলো, জবাব দিচ্ছ না কেন? শাবাব নিঃশব্দে হেঁটে এসে হীরের পেছনে দাঁড়ালো। শাবাবের অস্তিত্ব ঠিক তার পেছনে আবিষ্কার করতে পারলেও শাবাবের দিকে তাকাতে আর সাহস পেল না, কোনো এক ভয়ঙ্কর পরিচয় সামনে আসার ভয়ে। তবে কি আমি আমার হীরপরীকে চিনতে ভুল করেছিলাম? সেই চুপচাপ শান্ত মেয়ের বেশটা তবে মুখোশ ছিল? সেই মুখোশের আড়ালে ছিল স্ট্রং, সাহসী, নির্ভীক এই মেয়েটা, যে একজন ওয়েল ট্রেন্ড ফাইটার। আই স্টিল ক্যান বিলিভ ইট। হীর, হাউ? হীর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। শাবাবকে দেওয়ার মতো জবাব তার কাছে হাজারটা থাকলেও সে একটা জবাবও দিতে পারবে না, কারণ একটা জবাব দিলে তার বিরুদ্ধে উঠে আসবে আরও 100টি প্রশ্ন। এক আঘাত সামলাতে না সামলাতে শাবাব আর এক আঘাতে ভেঙে গড়িয়ে পড়বে। এই মুহূর্তে সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। শাবাব পুরো ঘটনাটা যেভাবে চাচ্ছে সেভাবেই সামনে আসুক, একটু একটু করে সামনে আসুক। সবটা একসাথে তার সম্মুখে এসে দাঁড়ালে সে সহ্য করতে পারবে না। আই নিড টু মাই অ্যান্সার হীর, স্পিক আউট। শাবাবের অল্প স্বল্প আওয়াজেই কেঁপে উঠল হীর। চোখে মুখে ফুটিয়ে তুলল ঠিক আগের মতো ভয়। সে ভীত মুখ করে ফিরে তাকালেও শাবাবের দিকে, বারবার চোখের পলক ফেলে ঢোক গিলে ভয়ার্থ কণ্ঠে বলল, কি 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 বলছো তুমি? জ্বরের ঘরে কি আবল তাবল বলছো? শাবাব ফট করে কপাল কুঁচকে ফেলল। সে বোঝার চেষ্টা করলো হীরের ধূর্ততা। তার মস্তিষ্ক বলছে হীর অভিনয় করছে, কিন্তু মন বলছে না, হীর অভিনয় করছে না, এই তো তার হীর, তার হীর পাখি। শাবাব সূক্ষ্ম মস্তিষ্কে ভাবল, তবে জবাবে কিছু বলতে পারল না হীরকে। ফ্যালফ্যাল করে সে ঘোর লাগা দৃষ্টিতে হীরের চোখে মুখে ঠোঁটে দেখছে। হীর করুণ চাহনিতে শাবাবের মস্তিষ্ক পড়ার চেষ্টা করল। নেহাত সে এখন অসুস্থ বলে, অন্যথা আজ তার সব রহস্য ফাঁস হতো। শাবাব হঠাৎ কেঁপে উঠল। হীর উদ্বিগ্ন চোখে তাকালো। শাবাবের জ্বরটা আবারও মাথার চারা দিয়ে উঠছে। হীর ব্যস্ত হয়ে চাপটে ধরল শাবাবকে, ধরে ধরে বিছানা অবধি নিয়ে গিয়ে বসিয়ে গ্লাস ভর্তি জল দিল খেতে। শাবাব ঠিকঠাক ভাবে জলটা ধরে খেতে পারল না। হীর নিজের হাতে ধরে জলটা খাইয়ে দিল তাকে। শাবাব তৃপ্তি নিয়ে জলটা খেয়ে নিল। হীর জলের গ্লাস পাশে রেখে গলার স্বর মোটা করে বলল, দেখছো যে ঠিকভাবে জলটুকু খেতে পারছো না, তাহলে ওঠার কি দরকার ছিল? কিছু দরকার হলে তো আমাকে বলতে পারতে, তা না সব সময় বেশি বোঝো। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ হীর পাখি? হীরের বুকের ভেতরটা ধক করে উঠল। ধরা পড়া চোরের ন্যায় বারবার দৃষ্টি লুকিয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, লুকোচ্ছি তো। আমি আরেকটা প্রেম করি, সেটা লুকোচ্ছি। তুমি যে আমায় জোর করে বিয়ে করে ফেললে, এখন আমার প্রেমিকের কি হবে বলো তো? সে তো আমাকে না পাওয়ার শোকে কাতর হয়ে যাচ্ছে, তার দুঃখ। হীর কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই শাবাব তার শক্ত হাতে হীরের চুলের মুঠি চেপে ধরল।
হীর চমকে উঠে ভয়ার্থ চোখে শাবাবের দিকে তাকাতেই শাবাব অন্য হাত তুলে হীরের গালে চেপে ধরল। হীর ব্যথায় কুঁকিয়ে উঠে চোখ বন্ধ করে নিল। শাবাবের চোখ থেকে আগুনের লাভা গলে গলে পড়ছে। সে দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে বলল, এই মুখে আমার নাম ছাড়া দ্বিতীয় কোনো ছেলের নাম শুনলে জানে মেরে ফেলবো একদম। তুই শুধু আমার। আমি তোকে হারাতে চাই না বলেই জোর করে বিয়ে করেছি। তুই বুঝতে পারিস না আমার মনের দহন, পড়তে পারিস না আমার মনের যন্ত্রণা, চোখে পড়ে না তোর? আমি বাদে সবার কষ্ট, সবার যন্ত্রণা তোর চোখে পড়ে, কেবল আমার কষ্টই তোকে ছুতে পারে না, তাই না? আমার লাগছে। হীর ব্যথায় আবারও কুকড়ে উঠিয়ে শাবাব যেন হুঁশে ফিরল। আতকে উঠে হীরকে ছেড়ে দিয়ে পিছিয়ে পড়ল খানিকটা। হীর ছাড়া পেয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের মুখে হাত বোলালো আর চোখে শাবাবের দিকে তাকাতে দেখল শাবাব কেমন ছটফট করছে। হীর নিজের ব্যথা ভুলে শাবাবের কাছে এগিয়ে গেল। হীরকে কাছে আসতে দেখে শাবাব অপরাধী দৃষ্টিতে তাকালো। হীর ঠোঁটের কোণে হাসি জুড়ে বলল, তোমার শরীরটা একদম ভালো নেই, তার ওপর মনের অবস্থাও শোচনীয়। তোমার এখন রেস্টের প্রয়োজন। এসব কথা ভুলে গিয়ে শোবে এসো। তোমার খুব লেগেছে তাই না? লাগলেই কি, তুমিই তো শুয়েছো, দোষ তো নেই। আমি তোমায় হার্ট করেছি? হীর থেমে গেল। দু চোখ ভরে শাবাবকে দেখতে লাগলো। কেমন যেন এক বাচ্চা বাচ্চা আচরণ করছে শাবাব। অসুস্থতা তাকে বাচ্চাকালে ট্রান্সফার করলো না কি? কথাটা ভেবে মনে মনে হাসল হীর। পরক্ষণেই আবার ভাবল, তার ভেতরে বাচ্চামো ফুটে উঠলেও তখনকার একটা প্রশ্নও সে ভুল করেনি। নির্ভুলভাবে জেরা করে তার মনেও ভয় ঢুকিয়ে দিয়েছে, তাকেও বিকল্প ভাবতে বাধ্য করেছে। তার এক একটা প্রশ্ন, তোমার মনে হচ্ছে তুমি আমাকে হার্ট করেছো? হীরের প্রশ্নে শাবাব হ্যাঁ সূচক মাথা নাড়ল। করুণ চাহনি দিয়ে বলল,